হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন দিন। আমরা আজকে যাচ্ছি গুলমার্গে। অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, গুলমার্গেই যাই। আমাদের হাতে একদিনই তো আছে। আর দুইটা অপশন ছিল, সোনমার্গে বা গুলমার্গে যাওয়ার। পরে এখানকার লোকালসদের সাথে কথা বললাম যে কোনটা বেশি ভালো হবে, বললো যে গুলমার্গে যান। তো এই জন্য গুলমার্গে যাচ্ছি। বৃষ্টি পড়তেছে দেখে আর কি গাড়িতে আর ভিডিও করা হয়নি। এখন আমরা নামলাম হচ্ছে যে একটা রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমরা নাস্তা করে দেন আবার রওনা। চলে আসছে আমাদের নাস্তা, আলু পরোটা। ডাল দিবে না? ডাল না দিতে বললাম। ডাল যাক, নতুন এক জায়গায় ডাল পাইলাম। আজকে সকাল সকাল আমরা বেরিয়েছিলাম শ্রীনগর থেকে, আর গুলমার্গ পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। পথে একটা মার্কেট থেকে জ্যাকেট ভাড়া নিয়েছি 500 রুপি দিয়ে। আজকে গাড়িটা ভাড়া নিয়েছি 3000 রুপি দিয়ে সারাদিনের জন্য। প্রচুর বৃষ্টি আর কুয়াশা থাকলেও গাড়ি থেকে যে ভিউ দেখতে দেখতে উপরের দিকে উঠছিলাম তা ছিল পুরোই অপার্থিব। व्यू पॉइंट व्यू पॉइंट আমরা আসছি একটা ভিউ পয়েন্টে গুলমার্গে। আমরা হচ্ছে যে একটা গাড়ি ভাড়া করছি গুলমার্গ ঘোরার জন্য, পুরো গুলমার্গ। এখানে হচ্ছে যে আবার সিস্টেম আলাদা। গুলমার্গে একটা গাড়িতে আসছি, সেটা আবার পার্কিংয়ে রেখে গুলমার্গে ঘোরার জন্য আবার আরেকটা গাড়ি নিতে হচ্ছে। তো প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে এটা। ঘোরা হলো, এখন আবার শিলাবৃষ্টির মতো বৃষ্টি হচ্ছে, বরফ পড়তেছে। তো চলেন আমাদের সাথে ঘুরতে থাকি আমরা। दिखाई देता है यहाँ पे पूरा नहीं देख रहा है, थोड़ा सी ये पैर जो देख रहा है यहाँ पे वो फिल्म वो है जब तक है जान, शाहरुख खान इधर जब तक है जान, जियारे सॉन्ग वहाँ पे बना है। अजय जगह काजल का फिल्म दिल क्या करे वो भी यहाँ पे बना है। গুলমার্গে কয়েকটি স্পটের মধ্যে এই পার্ক একটি, কিন্তু কাদা পানিতে এত বিচ্ছিরি অবস্থা যে আমরা দূরে থেকে দেখেই চলে আসলাম। कपड़े बाकी बचेंगे सर, रेनकोट लगा नहीं चाहिए। 300 का मसला है सर, कोई टेंशन नहीं। এটা হচ্ছে গুলমার্গ। আমরা গুলমার্গে আসলে আমরা যখন প্ল্যান করি তখন প্ল্যান করছিলাম গুলমার্গে আমরা গন্ডোলায় ঘুরবো, কিন্তু গন্ডোলার টিকিট আমরা পাইনি। যখন হচ্ছে যে গন্ডোলার টিকিট এখন সেল করে হচ্ছে যে প্রতি মাসে 15 তারিখ আর 30 তারিখে 15 দিনের জন্য করে অনলাইনে সেল করে, এবং অনলাইন ছাড়াও গন্ডোলার টিকিট আসলে পাওয়া যায় না। তো আমি হচ্ছে যে আমরা আর কি 30 তারিখে যে স্লটটা দিবে সেই স্লটে আমরা কিনবো ভাবছিলাম, এবং সন্ধ্যা 6টা থেকে হচ্ছে যে টিকিট ছাড়া শুরু হয়। তো আমি হচ্ছে যে 8টা-9টা নাগাদ অনলাইনে ঢুকছি, এবং একদম কোনো টিকিট নাই। এরপরে আরও একটা স্লট দিছিল, সেইখানেও টিকিট পাইনি। তো যাই হোক, গন্ডোলার টিকিট আমরা ম্যানেজ করতে পারিনি, এই জন্য এখন এইরকম বাসের মধ্যে আছি। একটা গাড়ি ভাড়া করছি, বলছিল সব কিছু ইনক্লুডেড, কিন্তু এখানে এসে দেখি যে হচ্ছে যে মানে জাস্ট একটু জায়গা, খুব বেশি জায়গা না, এটা হচ্ছে যে নিয়ে আসছে। আর এখানে এসে আবার স্লেজিং এর জন্য হচ্ছে যে আবার ভাড়া করা লাগছে স্লেজিং। তো দেখছেন যে আসছে, স্লেজিং খারাপ না, মজাই, কিন্তু হচ্ছে যে
যতটা মজা আমি ভাবছিলাম যে গুলমার্গে এসে হবে বা গুলমার্গ যতটা সুন্দর ভাবছিলাম, আসলে হতে পারে এটা যে আমাদের সাথে একের পর এক স্ক্যাম হচ্ছে কাশ্মীরে আসার পরে, এই জন্য মন খারাপ, এই জন্য হয়তো বা অতটা এনজয় করতে পারতেছি না, এটা হতে পারে। বাট তারপরেও এক্সপেকটেশন যতটা নিয়ে আসছিলাম এটা আসলে ফিল হয়নি। বাট জায়গা সুন্দর। Disha, look back. আমরা অনেক দামি করে স্লেজ নিছি। স্লেজ নিয়ে অর্ধেক পথে স্লেজ আমাদেরকে থামাই দিয়ে বললো যে বাকি পথ হেঁটে হেঁটে উঠো, তোমরা এখানে ফটো টটো তুলো, আমরা আধা ঘন্টা পরে আসতেছি। পরে হাঁটতে যে দেখে হাঁটতে হাঁটতেই আমরা অনেক দূর চলে আসছি। অ্যান্ড মানে ওরা আমাদেরকে রাস্তার মনে হয় 5 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, বাকিটা আমরা হেঁটেই চলে আসছি। তো আসলে স্লেজ নিলে উপরের দিকে এসে মনে হয় যে 500 রুপি দিয়ে একটা যে নিচের দিকে নামার যে স্লেজ, ওইটাই নেওয়া ভালো। এটা আমরা উপরে উঠে বুঝতে পারছি। এখানে আসলে আসার সাথে সাথে যে কটাও জায়গায় গেছি, আসার সাথে সাথে এমনভাবে ঘিরে ধরবে, অ্যান্ড হচ্ছে যে এমনভাবে বলবে এটা না উঠলে তোমার জীবন বৃথায়, যে স্কি করার জন্য এভাবে করে বলছিল। তো যাই হোক, ওটা কোনো মতে কাটাইছি। এখানে কাটানোটাও অনেক ঝামেলা। তো হচ্ছে যে আসলে এখানে একটু সাবধান থাকতে হবে, জায়গায় জায়গায় ধরা খাচ্ছি আমরা। আসলে নেচার তো সুন্দরই, নেচার সুন্দর, কিন্তু মানুষগুলো আরো ভালো হলো আরো ভালো হতো। আচ্ছা, আমরা যেখানে আসছি এখানে মাইলের পর মাইল সব একই রকম, বড় পাইন, যে বড় বড় পাইন ট্রি। তো ওয়েদার খারাপ, এই জন্য মনে হয় টুরিস্ট কম, জানি না। বা হচ্ছে যে মানে আমরা একটা সাইডে আসছি, এখানে কেউ নাই, আমাদের ইচ্ছা মতন আমরা ছবি টবি তুলতেছি, ভিডিও করতেছি। আর পাশ দিয়ে মনে হয় কোথাও নদী আছে বা ঝর্ণা আছে, এখান থেকে সাউন্ড হয়তো বা শুনতে পাচ্ছেন, অনেক ফ্লো দিয়ে পানি যাচ্ছে। জায়গা অবশ্যই সুন্দর। শুধু গুলমার্গ ঘোরার জন্য আমরা 4000 রুপি দিয়ে একটা গাড়ি ভাড়া করেছি গাইড সহ, যেই গাড়িটাতে আমরা 5 কিলোমিটার রাস্তাও ঘুরেছি কিনা সন্দেহ। আর স্লেজিং করতে নিয়েছিল 2 জনে 1500 রুপি। চারদিকে কাদা পানিতে ভয়াবহ অবস্থা ছিল সেদিন। বৃষ্টির জন্য শুধু ঘোড়ায় চড়ার যন্ত্রণাটা থেকে রেহাই পেয়েছি আমরা। গুলমার্গ ঘুরে আমাদের যতটা না ভালো লেগেছে, তার চেয়ে বরং এখানে আসা যাওয়ার রাস্তাটা বেশি ভালো ছিল। গুলমার্গ থেকে ফেরার পথে শপিং করার কথা বলেছিলাম ড্রাইভার ভাইকে। উনি আমাদের এই আন্ডারগ্রাউন্ড মার্কেটে নিয়ে এসেছিলেন। এখানে কালেকশনও অনেক সুন্দর আর প্রাইসও রিজনেবল। এখন বাজে রাত 9:30। আমরা আজকে আবার খাবারের সন্ধানে বেরোলাম। আমরা হোটেলে আশেপাশে খায়াম চকে, এখানে অনেক দোকানপাট আছে, দেখি আজকে কই যাই। রাতে আবারও বিফ কাবাব খেয়েছি। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি যে কাশ্মীরে 95% মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও ওখানে বিফ নিষিদ্ধ। ওরা অনেকটা লুকিয়ে লুকিয়ে বিফ বিক্রি করে। সেদিনের রাতে এই দোকান থেকে মজার মোমোও খেয়েছিলাম। সকালে 10 রুপির এই মজার কোন আইসক্রিম খেতে খেতে রওনা দিলাম। আজ সকাল থেকে ওয়েদার একদম ঝকঝকা, এটা দেখেও মন খারাপ হলো। এই 2 দিন বৃষ্টিতে আমাদের ট্যুর মাটি করে দিয়ে আজকে চলে যাওয়ার দিনে ঝিকিমিকি রোদ উঠেছে। শ্রীনগর এয়ারপোর্টের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উড়োজাহাজে চড়ে বসলাম দিল্লির উদ্দেশ্যে। সেদিন আকাশ পরিষ্কার থাকার কারণে উপর থেকে দেখা মিলল বিশাল হিমালয়ের শ্বেতশুভ্র ভয়ঙ্কর সৌন্দর্যের। আমরা সেবার কাশ্মীর থেকে ঢাকায় ফিরেছিলাম ভিস্তারা এয়ারলাইন্সে করে। প্রথমে কাশ্মীর থেকে দিল্লি, তারপর পরদিন ভোরবেলার ফ্লাইটে দিল্লি থেকে বাংলাদেশ। ভিস্তারা এয়ারলাইন্সে আমাদের খুব মজার মজার খাবার দিয়েছিল। বিশেষ করে ওরা একটা ড্রিঙ্কস দিয়েছিল জিরা পানি, যেটা ছিল খুবই মজা।
আমরা টার্মিনাল 3-তে। 9 পিলার কোনটা এটা দেখে নাও। এয়ারপোর্টে নেমে আমরা সোজা চলে যাই এয়ারপোর্টের 9 নম্বর গেটে। এই গেট বরাবর হেঁটে গেলেই পাওয়া যায় মেট্রো। আমরা দিল্লি অ্যারোসিটিতে নেমে যাই ঘোরার জন্য, কারণ এই অ্যারোসিটি নাকি অনেক বেশি সুন্দর। আমরা একটা ছোট ভুল করেছিলাম, আমাদের সব লাগেজপত্র নিয়েই আমরা এয়ারপোর্ট থেকে চলে এসেছি। দিল্লি এয়ারপোর্টে লাগেজের জন্য নাকি লকার পাওয়া যায়, যেটা আমরা পরে জেনেছি। অ্যারোসিটি আসলেই অনেক বেশি সুন্দর, চারদিকে সাজানো গোছানো আর বিশাল বিশাল মল। বাট আমাদের কাছে জিনিসপত্র বেশি থাকায় আসলে সমস্যা হচ্ছিল, তাই ঘোরাঘুরি বাদ দিয়ে আবার মেট্রো ধরলাম। দিল্লির মেট্রো কিন্তু একটু গোলমেলে, অনেক বড় শহর হওয়ায় ওদের কয়েকটা মেট্রো লাইন আছে, তবে সব মেট্রো স্টেশনেই ম্যাপ থাকে। আপনাকে ম্যাপ দেখে আপনার রুট বুঝে টিকিট কেটে নিতে হবে, তারপর আবার মেট্রো চেঞ্জ করে অন্য মেট্রোতে উঠে গন্তব্যে পৌঁছাতে হবে। আমাদের চাঁদনি চকের ওদিকটায় যেতে একবার চেঞ্জ করতে হয়েছে মেট্রো। বাংলাদেশে ফেরার আগে আর একবার নিহারি খেয়ে গিয়েছিলাম সেদিন। আমাদের দিল্লির ব্লগে এটা ডিটেলস দেওয়া আছে, দেখার অনুরোধ থাকলো সবাইকে। আবারও জামা মসজিদে মোহাম্মতের শরবত, জুস, কুলফি খেয়ে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে। সো এখন বাজে রাত 4টা প্রায়। আমরা এখন ওয়েট করছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। আমাদের সকাল 6টার সময় ফ্লাইট আবার বাংলাদেশে ফেরার। তো আমাদের ট্যুরের এখানেই সমাপ্তি। তো ট্যুর শেষ করার আগে আমাদের পুরো ট্যুরটা নিয়ে একটা যদি সামারি করি, সামারি ঠিক না, আমি আসলে মূলত কোথাও ঘুরতে যাওয়ার আগে ব্লগ দেখি বেশি করে। এটার কারণ হচ্ছে যে ওই জায়গায় কোনো সমস্যায় যদি পড়তে হয় বা মানে কি কি সমস্যা আছে বা কি কি ভালো জিনিস আছে সেটা জানার জন্য। আর আমি ব্লগ বানানো শুরুও করছিলাম আসলে এটা থেকে, যেহেতু আমি অনেক ঘুরতে টুরতে যাই, তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যদি জিনিসগুলো তুলে ধরি তাহলে বাকি যারা যাবে তাদের জন্য সুবিধা হবে। সেই চিন্তা থেকেই আমার আসলে ব্লগিং শুরু করা। আমাদের এই যে একটা বিশাল ট্যুর দিলাম 15-16 দিনের, কিছু কথা একটু বলি। প্রথমে শুরু করি হচ্ছে যে ইন্ডিয়ার এয়ারলাইন্স নিয়ে। আমরা ফার্স্ট যখন আমাদের যেদিন ফ্লাইট ছিল, আমাদের মোট 2টা ট্রানজিট ছিল। যাই হোক, ফ্লাইট আপনারা তো দেখছেনই অলরেডি, ভিডিওতে না দেখলে দেখে আসবেন, ভিডিওগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথম দিনে যে আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল, তো আমাদের হচ্ছে যে ওইটা খুব সম্ভবত 2বার বা 3বার রিশিডিউল হয়েছিল। তারপরেও এটা রিশিডিউল হয়েছে, আচ্ছা ঠিক আছে, মানা যায়, একটু সময় 1 ঘন্টা 2 ঘন্টা আগেছে পিছাইছে। ওটা নিয়ে খুব বেশি হ্যাসেল আসলে বলাটা ঠিক হবে না। পরের ফ্লাইটটা ছিল আমাদের কোচি থেকে দিল্লিতে। তো কোচি থেকে দিল্লিতে এই ফ্লাইটটা আমরা তো তখন ইন্ডিয়া অলরেডি চলে আসছি। খুব সম্ভবত 2 দিন অথবা 3 দিন আগে হঠাৎ করে মেইল আসছে আমাদের ফ্লাইট ক্যান্সেল। তো হচ্ছে যে স্বাভাবিকভাবেই আমাদের ফ্লাইটের টিকিট ক্যান্সেল হলে আবার নতুন করে কাটতে হবে, এবং এটা ছিল খুব সম্ভবত 3 তারিখের ঘটনা। আজকে এপ্রিলের 17 তারিখ। এখনও পর্যন্ত সেই টিকিট যেটা ক্যান্সেল হয়েছিল সেটা রিফান্ড এখনও পর্যন্ত আমরা পাইনি। এটা আসলে খুবই একটা হ্যাসেলের বিষয় যে 2 দিন আগে বা 3 দিন আগে আমাকে মেইল দিচ্ছে যে টিকিট ক্যান্সেল। তো এটা খুব সম্ভবত খুব কমন একটা ইস্যু, আমি যেটা বুঝতে পারলাম পরবর্তীতে ইন্ডিয়ায় এয়ারলাইন্সগুলোর, যে বারবার রিশিডিউল হয়ে যায় বা বারবার ফ্লাইট ক্যান্সেল হয়। এটা মনে হয় খুব কমন একটা ইস্যু, আমরা এটা জানতাম না। এই জন্য আমরা অনেক আগে থেকে টিকিট কেটে রাখছিলাম। পরবর্তীতে যে টিকিট ক্যান্সেল হওয়ার পরে আমাদের টিকিট কাটতে একটু তো বেশি টাকা লাগছেই, কারণ হচ্ছে যে একদম লাস্ট মোমেন্টে এসে টিকিট কাটতে হয়েছে। আর পরে হচ্ছে যে আমাদের ওই ফ্লাইটটা ছিল ভিস্তারার, ডিরেক্ট ফ্লাইট ছিল কোচি থেকে দিল্লিতে। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ওইটা আমরা আবার যখন নতুন ফ্লাইটে টিকিট কিনছি, ওইটা আর আমরা ডিরেক্ট ফ্লাইট পাইনি। আমরা তখন টিকিট কাটছিলাম, এটা হচ্ছে যে কোচি থেকে মুম্বাই, দেন মুম্বাই থেকে আবার দিল্লি। তো ফ্লাইট ছিল 3টার দিকে, পরে ওইটা আবার ইন্ডিগো থেকে আবার রিশিডিউল করলো।
রিশিডিউল করলে পরে আমাদের ওই দিন কোচিতে আর কি ঘোরাঘুরির যে প্ল্যান ছিল সমস্ত ভেস্তে গেল। যে মানে ইন্ডিয়ার এয়ারলাইন্সের এই একটা আর কি ঝামেলা আছে, প্লেনে সেভ হয়, টাইম অনেক সেভ হয়, কিন্তু এরকম রিশিডিউল করার জন্য বা ফ্লাইট হুটহাট ক্যান্সেল করার জন্য অনেক প্ল্যানই আসলে এদিক সেদিক হয়ে যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে এয়ারলাইন্সের ঘটনা। এরপরে আমি যদি পুরো ট্যুরের কথা বলি, বিভিন্ন জায়গার কথা বলি, প্রথমে আমরা গেছি কেরালায়। কেরালা আসলে সুন্দর জায়গা এবং আপনি আসলে খুব চোখ বন্ধ করে কেরালায় ঘুরতে পারবেন, মানে কেউ আপনাকে ঠকাবে না, কোনো সমস্যায় পড়বেন না। কেরালা আসলে আমাদের খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দের একটা জায়গা আমাদের এবারের ট্যুরে। আমরা আসলে কেরালায় 5-6 দিন ছিলাম এবং 5-6 দিনই মানে খুব এনজয় করছি আমরা। যদিও আমাদের কেরালার ভিডিও খুব কম, কারণ ওভাবে আসলে ঘুরতে যাওয়ার প্লেসগুলোতে ঘুরতে যাওয়া হয় নাই, কিন্তু যে আমরা যে 5-6 দিন ছিলাম একটা কাজেই গেছিলাম, তো হচ্ছে যে তারপরে টুকটাক যেটুকু বের হওয়া হয়েছে, খাইতে যাওয়া এগুলো হয়েছে, এগুলো আসলে খুবই কমফোর্টেবল একটা জায়গা। কেরালায় শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। ওরা হিন্দিও বোঝে না, ইংলিশও আসলে অনেকে বোঝে না, আর হচ্ছে যে লেখাগুলাও হচ্ছে বেশিরভাগই হিন্দিতে বা ওদের ভাষায় লেখা থাকে। হিন্দি না, ওদের ভাষাতেই লেখা থাকে। হিন্দি হলেও তো আসলে আমরা বুঝতাম না, তো এই জন্য লেখাগুলো আসলে পড়ে বোঝা যায় না, যে বা আর কি ওটা উদ্ধার করা যায় না, মিনিং উদ্ধার করা যায় না, এটা একটা সমস্যা। আচ্ছা, তারপরে আসলাম আমরা দিল্লিতে। দিল্লি আগ্রার একটা ঝামেলা হচ্ছে যে মানে কাশ্মীর নিয়ে এখন অনেকেই জানে যে কাশ্মীরে ফ্রড থাকে, থাকে, এরকম অনেক কথা। এখন যেহেতু কাশ্মীরে এখন প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে, তো এটা অলরেডি আর কি আমি যাওয়ার আগেই জানতাম যে কাশ্মীরে এরকম কিছু সমস্যা আছে, কিন্তু যেটা জানতাম না সেটা দিল্লিতেও এরকম প্রচুর সমস্যা আছে, দিল্লি আগ্রাতে। এবং এখানের মানুষ মানে যথেষ্ট অ্যাগ্রেসিভও। আমাদের আপনি যদি ওরা যেভাবে বলতেছে সেভাবে না করেন, আপনাকে ইনসাল্ট করবে, এবং আমরা এরকম ফেস করছি আগ্রাতে। যে তো হচ্ছে আর ট্রান্সপোর্টের খরচ অতিরিক্ত বেশি। আমরা এরকম বাজেট করে গেছিলাম না, মানে আমি প্রচুর ব্লগ দেখে গেছি, কিন্তু আসলে এরকম আইডিয়া ছিল না আমার। আর ওরা যদি বুঝতে পারে যে আপনি এখানকার না, তাহলে তো আর কথা নেই। এটা অবশ্য সব জায়গায়, সব টুরিস্ট প্লেসেই যদি বুঝতে পারে যে এই দেশের না, তাহলে একটু তো সমস্যা হবেই। এটা সব মানে যারা ট্যুর করে তারা সবাই জানে যে একটু মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়। কিন্তু দিল্লির আসলে ট্রান্সপোর্টের খরচ অনেক বেশি, বিশেষ করে অটোতে অনেক বেশি। উবার নিলে মনে হয় একটু কম পড়ে, আমরা যেটা লাস্টে বুঝতে পারছি। এবং লাস্টের দিন আমরা উবার ইউজ করছিলাম, আমাদের ভাড়া একটু কম লাগছিল। অটোগুলোতে যেহেতু আপনার ভাড়া বার্গেনিং করতে হবে, সেহেতু ওটাতে তো একটু সমস্যা একটু হয়ই আর কি। আর আগ্রাতে যে হচ্ছে যে একটু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমাদের রেলওয়ে স্টেশনে, এটা তো ভিডিওতে নিশ্চয়ই দেখছেন। জানতাম যে রেলওয়ে স্টেশনের ভিতর থেকে ঠিক করলে সমস্যা, বাইরে যেয়ে ঠিক করব, কিন্তু আমরা বাইরে পর্যন্ত বের হইতেই পারিনি, আমাদেরকে এমনভাবে ধরছিল। আর হচ্ছে যে পরবর্তীতে বারবার প্রেশারাইজ করতেছিল যে পুরো দিনের জন্য অটো নেওয়ার, এবং আমরা এটাতে রাজি হচ্ছিলাম না। দেখে একসময় বলে যে তোমরা বাংলাদেশ থেকে আসছো, ওখানকার মানুষ এরকমই হয়, মানে এমন এত বিশ্রীভাবে ইনসাল্ট করছে, মানে এটা খুব খারাপ লাগছে। কেন মানে টুরিস্ট প্লেসে এরকম আসলে ব্যবহার কাম্য না, সেটা অটোওয়ালা থেকেও হোক আর যে কোনো মানুষ থেকেই হোক। তবে আমাদের আগ্রায় হচ্ছে যে ভালো ছিল, অনেক ট্যুর গাইড আমরা যাকে নিয়েছিলাম উনি আসলে অনেক ভালো ছিল, অনেক ভালো। দিল্লির পরে হচ্ছে যে কাশ্মীরে আমাদের এক্সপিরিয়েন্স এতক্ষণ এত সবাই, মানে আমি তো বেশ আগেই একটা ভিডিও দিয়ে দিয়েছি যে আমাদের হোটেল নিয়ে একটা ঝামেলা হয়েছিল। যাই হোক, হোটেলের ঝামেলাটা আমাদের সলভ হয়ে গেছে।
কাশ্মীরে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে কাশ্মীরের লোকাল যেসব মানুষ তারা খুবই হেল্পফুল। আমরা তো আসলে অনেক বড় বড় ঝামেলায় ফেসে গেছি 2-1 বার, এবং লোকাল মানুষরা অনেক বেশি হেল্প করছে। ইভেন আমাদের হচ্ছে যে হোটেল নিয়ে যেদিন ঝামেলা হয়েছিল সেদিন অনেক বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যে আমাদেরকে যেই ট্যাক্সি ড্রাইভার যে আমাদেরকে নিয়ে গেছিলো, সেই ট্যাক্সি ড্রাইভার হচ্ছে যে আমাদের কাছ থেকে একটা এক্সট্রা টাকাও রাখে নাই, কিন্তু সে আমাদের সাথে 3 ঘন্টা এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় হোটেল খুঁজছে বা আমাদেরকে হেল্প করছে। তো এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। আমরা পরে অনেক সাধছি যে এক্সট্রা রাখার জন্য, কিন্তু সে আমাদের কাছ থেকে এক্সট্রা রাখে নাই। পরবর্তী যে 2 দিন আমরা ঘোরাঘুরি করছি তার পরিচিত গাড়িতেই আমরা ঘোরাঘুরি করছি, এবং সেখানেও তারা কেউই এক্সট্রা পয়সা রাখে নাই। কাশ্মীরে যেটা সমস্যা হয়েছে গুলমার্গে, যে মূলত গুলমার্গে আসলে ছোট্ট একটা জায়গা, যদি গন্ডোলা রাইড না নেওয়া হয় গুলমার্গে আসলে ঘোরার সেরকম আহামরি কিছু নাই। আমরা যে গাড়ি নিয়েছিলাম গাড়িতে 4,500 নিয়েছিল ভাড়া, তো এটা আসলে পুরোটাই ওয়েস্ট ছিল। আর হচ্ছে যে কিছু কিছু ট্যুরিস্ট প্লেসে তো থাকেই, একটু পিছনে ঘুরবে বলবে, তো সেটা ইগনোর করতে পারলে আসলে আর কোনো সমস্যা হয় না। কিন্তু হচ্ছে যে ওই গুলমার্গে যে আর কি আমরা ইগনোর করতে পারিনি, আমাদেরকে আসলে এটা আসলে আমাদেরই ব্যর্থতা। কারণ ওরা এমনিতেই বৃষ্টি হচ্ছিল, চারপাশে তো পুরো কুয়াশা অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না, আর এমনভাবে বসে যে গাড়িতে না গেলে জীবনই বৃথা, হচ্ছে যে গুলমার্গে আসাটাই বৃথা, কোনো কিছুই দেখা হবে না, হবে না, এটা শুনে আর কি আমরা নিজেরাই গলে গেছি। তো হচ্ছে যে এটা করা যাবে না আর কি, ওখানে আসলে দেখার আসলে কিছুই নাই। যদি গন্ডোলা রাইড নেওয়া হয় তাহলে ঠিক আছে। আর আমাদের সোনমার্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আসলে তো সেটা সম্ভব হয় নাই। তো এই হচ্ছে যে আমাদের পুরো ট্যুরের সমস্ত বিবরণ, কোথায় কোথায় আমরা বিপদে পড়ছি, কোথায় কোথায় ঝামেলায় পড়ছি, এইগুলাই ছিল। ভিডিও পুরো দেখে থাকলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তবে আসলে সমস্যা যেখানে যেখানে পড়া হয় সেখানে তো আর আসলে ইনস্ট্যান্ট ভিডিও করা হয় না, এই জন্য আমি আলাদা করে বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই ঘোরাঘুরি করবেন, ঘুরলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।